ওয়ালিদ বিন কাসেম এই কাজী এনায়েতুল্লাহ ইনুভাইয়ের কাছে নাকি 1 লক্ষ ইউরো চেয়েছিলেন। এই 1 লক্ষ ইউরো না দেওয়ার কারণে ওনার পিছনে নাকি উনি লেগেছেন। গুটি কিছু মানুষ বাংলাদেশি রয়েছেন, সেই জায়গায় আসলে ই পাসপোর্ট চালু হয়, কিন্তু আমাদের বাংলাদেশি ফ্রান্স দূতাবাসে হাজার হাজার বাংলাদেশিরা রয়েছেন, প্রায় 1.5 লক্ষর কাছাকাছি বাংলাদেশি রয়েছেন, সেই জায়গায় একটা মানে ই পাসপোর্ট চালু হয় নাই। দিন শেষে হচ্ছে আপনি আমি বাঙালি, আমাদের বড় পরিচয় হচ্ছে বাংলাদেশি। আমরা কে কোন দল করেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে দল করতে পারে। দিন শেষে আমরা বাঙালি, আমাদের পরিচয় হচ্ছে বাংলাদেশি। আমরা যদি কেউ মারা যায়, আমরা যদি কেউ বিপদগ্রস্ত হয়, আমরা একে অন্যকে দেখতে আসি, দেখতে চাই, সেই মনোভাবটা আমাদের থাকতে হবে, রাখতে হবে। এই চাকরের, এই গুলামের, এই দ্বন্দ্ববাজদের কারণে আমরা যেন দূরেই না হয়। আজকে দেখেন, এই সরকার পরিবর্তন হওয়ার কারণে এদেরকে প্রশ্রয় দিয়ে চাকরের কথা শুনে যারা আসলে কান পোড়া পরে যারা আসলে গুডির নাড়াচাড়া করেছেন, আজকে তারা কোথায় ইঁদুরের গাতের মতো লুকিয়ে আছেন। কেন থাকবেন? এটা বাংলাদেশ দূতাবাসটা হচ্ছে প্রবাসীদের জন্য একটি আয়নাঘর। নিশ্চয়ই আজকের এই থাম্বনেলটা দেখে বুঝে গেছেন যে বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা প্রবাসীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে ভিডিওটি শুনবেন এবং শেয়ার করে অন্য প্রবাসীকে দেখার সুযোগ করে দেবেন। এই দূতাবাসের যে কজন কর্মকর্তা রয়েছেন, এই কর্মকর্তারা আমাদের ফ্রান্স বাংলাদেশ কমিউনিটির মধ্যে কিভাবে বিভাজন তৈরি করে রাখা যায়, কিভাবে দ্বন্দ্ব লাগিয়ে রাখা যায়, কিভাবে হানাহানিতে রাখা যায়, সেটা তারা বিগত সরকার থাকা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে তারা চেষ্টা করেছেন। এখানের একজন কর্মকর্তার কল রেকর্ড আমার কাছে আসছে। যে কর্মকর্তার কল রেকর্ডটা আসছে তিনি হচ্ছেন সবচেয়ে নিকৃষ্ট এবং গোবরে পদ্মা ফুল ফুটা একজন ব্যক্তি এবং একেবারে নিম্ন শ্রেণীর একটা ফ্যামিলির একটা ছেলে। তার নাম হচ্ছে ওয়ালিদ বিন কাসেম। তার কল রেকর্ডটা আমি একটুখানি পরে আপনাদেরকে শোনাচ্ছি। এর মাঝখানে আপনাদেরকে বলি যে আজকে যে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা আপনাদেরকে একটু খসড়াভাবে বলি যে কোন কোন বিষয়। প্রথম কথা হচ্ছে যে এই দূতাবাসে যে কজন কর্মকর্তা রয়েছেন, প্রত্যেকটা কর্মকর্তা হচ্ছে লেজুর ভিত্তিক। গত কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি। নাম্বার 2, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, এই দূতাবাসে বিএনপি এবং জামাতের কোনো আশ্রয় প্রশ্রয় এবং এরা কোনো সুযোগ সুবিধা নিতে পারেনি। এমনকি পুলিশ গত কিছুদিন আগে দরপাকড় যখন করেছে, তারা দেশে ভেরিফাই করে দেখছে জামাত করতো, বিএনপি করতো, এদেরকে আউটপাস দিয়ে তারা দেশ পর্যন্ত পাঠিয়েছে। নাম্বার 3, আন্ডার এজের ভাইদের পাসপোর্ট দেওয়ার জন্য এই ফ্যাসিস্ট সরকার, বিগত সরকার একটি পরিপত্র জারি করেছিল। সেই পরিপত্রের বিপরীতে এই দূতাবাসের কর্মকর্তারা মন গড়া একটি পরিপত্র জারি করে গণহারে তারা কয়েক হাজার বাংলাদেশিদের কাছ থেকে টাকা নিয়েছেন। এই পর্যন্ত কোনো বাংলাদেশের পাসপোর্ট আসে নাই গুটি কয়েকটি পাসপোর্ট ছাড়া। নাম্বার 4 হচ্ছে আমাদের প্যারিসে ভাষা শহীদদের স্মরণে একটি শহীদ মিনার হয়েছে। সেই শহীদ মিনার তৈরি যত না হয়, সেই জায়গায় যেন স্থাপন না হয়, তার জন্য এই আমাদের কিছু ফ্রান্স প্রবাসীর মধ্যে অর্থন্বেষী স্বার্থন্বেষী কিছু মানুষের সহযোগিতায় এই মেয়রকে বেশ কিছু মেইল করা হয়েছে যেন এটা শহীদ মিনার না হয়, স্থাপন না হয়। নাম্বার 5, বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে আমাদের যে দূতাবাস কিনা হয়েছে যে জায়গাটা, সেই জায়গার অর্থ আত্মসাতের কিছু অভিযোগ রয়েছে। নাম্বার 6, যে বিভিন্ন গানের অনুষ্ঠানে রাষ্ট্রীয় লোগো ব্যবহারের অনুমতি দিয়ে এই কর্মকর্তারা আদম ব্যবসা করেছেন। নাম্বার 7, ফ্রান্স বাংলাদেশি কমিউনিটির মধ্যে কিছু স্বার্থন্বেষী মানুষ এবং চাটুকার সাংবাদিক, রাজাকার কিছু সাংবাদিকদের ব্যবহার করে তারা আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে রেখেছেন। এই পুরো বিষয়টা আপনাদের মাঝে একটু সংক্ষেপে আলোচনা করব। তো তার আগে এই কল রেকর্ডটা একটু শোনাই আপনাদেরকে। বলেনি, কিন্তু একটা খবর দিতে পারলেন না। আমাকে তো জবাব দিতে করতে হয়। আপনার উপর ভরসা করে বলে বলো নাকি এখন? এটা এখন চিন্তার বিষয়। শুনেন, যাই করেন একটা প্রমাণ তৈরি করেন। কিন্তু সাহেবের সবকিছু বন্ধ করে দায়িত্ব আমার। বুঝছেন, বিষয়টা একটু সিরিয়াস ভাবে ভাবেন। শুনলেন কল রেকর্ড। শুধু এই না, আরো অনেক অনেক যেগুলো কল রেকর্ড ছাড়া সরাসরি দূতাবাসে নিয়ে এভাবে বলা হয়েছে। যে মানুষটার সম্পর্কে কল রেকর্ডে শুনছেন, এই মানুষটা আমরা হয়তো অনেকে চিনি বা অনেকে চিনি না। এটা হচ্ছে আমাদের যে
প্যারিসে যে শহীদ মিনার তৈরি হয়েছে, আমরা বড় ভাই নামে অনেকে ডাকেন, অনেকে ইনু ভাই ডাকেন, অনেকে কমিউনিটির মুরব্বী ডাকেন, অনেকে অনেকভাবে ডাকেন। এখন আমি আসলে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, সেটা তার অপিনিয়ন। একজন মুরব্বী এবং একজন শ্রদ্ধাভাজন মানুষ, তাদেরকে আসলে এই যে শহীদ মিনার তৈরি করেছেন তারা দুইজন, একজন হচ্ছে শরীফ সদিউল ভাই, আরেকজন হচ্ছেন আমাদের এই কাজী এনায়েতুল্লাহ ইনু, লোকে আর কিছু মানুষ ছিলেন। তাদের দুজনের ভূমিকাটা ছিল সব থেকে বেশি। এই মানুষটার বিরুদ্ধে কি না করা লাগে সেটার মানে করা লাগে, সে তার কোথায় আটকাইতে হবে, কি করতে হবে, কোথায় মারতে হবে, শুধু গুলি করার বাকি আছে। তার জন্য একটা নির্দেশনা দিয়েছে, যা করতে হয় সে করবে। বাকি শুধু উনার না, আমাদের ফ্রান্স বাংলাদেশ কমিউনিটির মধ্যে আরো অনেক অনেক ব্যক্তি রয়েছেন, এমনকি আমার ক্ষেত্রেও সেটা ঘটেছে, এই ওয়ালিদ করেছে। এবং জামাতের এমন কিছু মানুষ নাম ধরে ধরে সে বলেছে যে ওইখানে যাওয়া, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এমন আরো অনেক কিছু করেছে। তো যখন এই সরকার পতন হয়েছে, সেটা জামাত বলেন, বিএনপি বলেন, সবাই বলতেছে, কিন্তু এটা কোনো রাজনৈতিক দলের কারণে কিন্তু সরকার পরিবর্তন হয়নি। এমনকি রাস্তায় জামাত নামতে পারে নাই, বিএনপি নামতে পারে নাই, এই ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদের ছাত্রদের রক্তের বিনিময়ে দেশ আসছে। এই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে এই লেজ ঠিক করে এখন দেখছে কলকাঠি বর্তমানে বাংলাদেশের নারা হচ্ছে জামাতে ইসলাম, তখন তাদের সাথে তাদের লেজ ঠিক রাখার জন্য সেদিন তারা একটি এই যে আমাদের ইসলামে কালচারাল ইসলামিক সেন্টার রয়েছে জামাতের, আমরা ইস্তা মসজিদ বলি, সেই মসজিদে তারা গিয়ে কি হাসি মুখে তারা হাসি দিচ্ছেন। আমার তো লজ্জা হয় যে মানুষগুলো আগে এই জামাতি ভাইদেরকে ঝাড়ু দিয়ে দূরে রেখেছে, তারা আজকে এই শুধু বলছে আমরা যাব, একটু ভিজিট করব, তাদেরকে নিয়ে গেলেন। আমার তো মনে হয় লজ্জা থাকা দরকার ছিল তাদেরকে মানে শক্ত থাকা দরকার ছিল এই জায়গাটায়, যে এই দূতাবাসের কর্মকর্তারা পরিবর্তন না হওয়া পর্যন্ত, আমরা আর কোনো পরিবর্তন না আসা আগ পর্যন্ত কোনো এই কর্মকর্তার কাউকে আমরা আমাদের ইসলামিক সেন্টারে নিব না, এবং নতুন কেউ আসলে আমরা তাকে নিয়ে আসবো, ফুল দিয়ে বরণ করে নিয়ে আসবো। এইটা তারা করেছেন। সেদিন তাদেরকে নিয়ে, এই নিকৃষ্ট মানুষদেরকে নিয়ে তাদের মসজিদে নিয়েছেন। আমি মনে করি মসজিদের জন্য একটি কলঙ্ক বয়ে নিয়ে আসছেন তারা। যাই হোক, এখন হচ্ছে যে এই কর্মকর্তারা যখন আওয়ামী লীগ সরকারে, ফ্যাসিস্ট সরকার, বুট হরণকারী সরকার যখন ক্ষমতায় ছিল, এই সরকারের আন্ডারে যখন তারা ছিল, তখন হচ্ছে যে এই দূতাবাসে কোনো ধরনের বিএনপি, কোনো ধরনের জামায়াতের লোক তারা যাইতে পারে, যদি পরিচয় পাইছে তখন বাস দিছে, যেভাবে হোক তার পাসপোর্ট আটকাইছে, তার যেটা স্বাক্ষর করার দরকার ছিল স্বাক্ষর করে না, তাদেরকে হাঁটা মানে হেনস্থা করা হচ্ছে। এমনকি আপনারা দেখেছেন যে ইউনূস সাহেব যখন আসছিলেন প্যারিসে, উনার চত্বরটা যখন উদ্বোধন করা হয়, এখন আওয়ামী লীগের একজন নেতার একটি ছবি এখানে চলে আসছিল। এই ব্যক্তি এখানে কেন ছিলেন, তাকে ফেসবুক লাইভে এসে কমাচ্ছেও তার নিস্তার হয়নি। এমন কিছু মানুষ আছেন যে এই দূতাবাসের সাথে লিয়াজু আছেন, এবং কোন আওয়ামী লীগ নেতাকর্মী ইস্তা মসজিদে বা জামাতে মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, তাদেরকে বয়কট করা হচ্ছে, ব্ল্যাকলিস্ট করে রেখেছে এই নিকৃষ্ট মানুষগুলো। আর আজকে তারা এখানে কি হাসি ফুটাচ্ছেন যায়া। এবার আসেন আন্ডারেজের ভাইদের ক্ষেত্রে যেটা ঘটেছিল। আন্ডারেজের ভাইদের পক্ষ থেকে দুই একটা লোক ছিল, তাদেরকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত মন গড়া একটি পরিপত্র জারি করে তারা গণহারে কিন্তু পাসপোর্ট জমা নিয়েছে। যে পাসপোর্টগুলো আগারগাঁও গেলে বলতেছে প্যারিস থেকে আসে নাই, আর প্যারিস আসলে বলে আমরা পাঠাইছি। এইভাবে কোনো পাসপোর্ট আসে নাই, 2-4টা পাসপোর্ট ছাড়া। কিন্তু এর মধ্যেও কিছু দালাল সাংবাদিক এখানে দালালি করেছে, যদি বলি ডাইরেক্ট বলতে পারি, যেটা বাবু এই সময়ের যে বাটপাটটা, এটার রাস্তায় আন্ডারেজের পোলাপানে পিটানোর দরকার। হ্যাঁ, এই বাটপারে বলছে যে ভাগ্যের চাকা খুলে গেছে, আন্ডারেজের পোলাপানের পাসপোর্ট আসা শুরু হয়ে গেছে, অথচ টাহা একটা মিথ্যা। এটা একটা বাটপার, একটা সিটার। এদেরকে আন্ডারেজের পোলাপান আপনারা যেখানেই পাবেন তারে লাতি মুরকুট দিয়ে তারে সাইজ করবেন আপনারা। এরপরে আসেন যে আমাদের ভাষা শহীদদের স্মরণে যে শহীদ মিনারটা হয়েছে, সেই শহীদ মিনারটা এখানে যাতে স্থাপিত না হয়, তার জন্য এই শহীদ মিনারের জন্য কিভাবে আটকানো যায়, আমাদের কিছু এই স্বার্থন্বেষী কিছু প্রবাসী আছেন, তাদের সহযোগিতায় এই মেয়রকে, সেন্ট ডেনিস মেয়রকে কয়েকবার মেইল করা হয়েছে যে
কাজী এনায়েতুল্লাহ ইউনূস, শরীফ সদিউল যে কাজটা করতেছে এটা হচ্ছে ভাষা বিকৃত করা হচ্ছে, এটা শহীদ মিনার না, আপনারা এখানে অনুমতি দিবেন না, এটাকে আপনারা প্রত্যাহার করেন। দেখেন, একটা মানুষ দেশের জন্য কি করলো, একটা মানুষ কমিউনিটির জন্য কি করছে, তাকে আমরা দেখতে হবে। দূতাবাসের কর্মকর্তারা হচ্ছে চাকর, এরা হচ্ছে আমাদের গোলাম, এরা হচ্ছে আমাদের পালা কুকুর, এদের কথা আমরা শুনতে হবে। এখানে কোনো মানুষ যদি মারা যায়, আজকে দেখেন আমরা প্রবাসীরা একত্রিত হয়ে আমরা উদ্যোগ নিয়ে একজন প্রবাসীর লাশ কিন্তু বাংলাদেশে পাঠাই। একটা দিনও কইতে পারবেন না যে এই একজন মানুষ মারা গেছে, দূতাবাসের কর্মকর্তারা এখানে সহযোগিতা করছে, বরঞ্চ তাকে কিভাবে আটকানো যায় সেটা চেষ্টা করে তারা। দিন শেষে হচ্ছে আপনি আমি বাঙালি, আমাদের বড় পরিচয় হচ্ছে বাংলাদেশি। আমরা কে কোন দল করেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে দল করতে পারে। দিন শেষে আমরা বাঙালি, আমাদের পরিচয় হচ্ছে বাংলাদেশি। আমরা যদি কেউ মারা যায়, আমরা যদি কেউ বিপদগ্রস্ত হয়, আমরা একে অন্যকে দেখতে আসি, দেখতে চাই, সেই মনোভাবটা আমাদের থাকতে হবে, রাখতে হবে। এই চাকরের, এই গুলামের, এই দ্বন্দ্ববাজদের কারণে আমরা যেন দূরেই না হয়। আজকে দেখেন, এই সরকার পরিবর্তন হওয়ার কারণে এদেরকে প্রশ্রয় দিয়ে চাকরের কথা শুনে যারা আসলে কান পোড়া পরে যারা আসলে গুডির নাড়াচাড়া করেছেন, আজকে তারা কোথায় ইঁদুরের গাতের মতো লুকিয়ে আছেন। কেন থাকবেন? এটা সৎ সাহস নিয়ে যখন সব সমন্বয়ে একসাথে চলবেন, দলের সময় দল করেন, কমিউনিটির কাজের জন্য কমিউনিটির কাজ করেন এবং সামাজিক কাজের জন্য কাজ করেন, রাস্তায় ওপেন ভাবে চলাফেরা করেন। এই আগের দিন ভুলে গিয়ে, দ্বন্দ্ব ভুলে গিয়ে এখনো সময় আছে আমরা একত্রিত হয়ে যে কোনো সবাই একই প্ল্যাটফর্মে এসে চা নাস্তা একে আর অন্যের সাথে ভালো কমিউনিকেশন তৈরি করে আমরা একটা জায়গায় চলে আসি। এবার আসেন কিছু, এই যে 6 নম্বর যেটা ছিল, এই 5 নম্বর এই কর্মকর্তারা যে থাকা অবস্থায় যে আমাদের দূতাবাস কিনা হয়েছে, সেই দূতাবাসে বিপুল পরিমাণ অর্থ তারা আত্মসাৎ করেছে এটা ক্ষয় করার ক্ষেত্রে। এটা আমি আবদার জানাবো যে আমার এই ভিডিওটা যদি দুদক শুনে থাকেন, তাদের এবং অন্তর্বর্তী কোনো সরকারের কেউ কারো নজরে যায়, এইটা দুদকের মাধ্যমে তদন্ত করে বিহিত একটা ব্যবস্থা নেওয়া হোক এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে। এবার আসেন নাম্বার 6 যেটা বলছিলাম। আপনারা দেখেছেন যে যেটা মানে আইনের বহির্ভূত আমি মনে করি, যে গানের অনুষ্ঠানে সরকারের আমাদের বাংলাদেশের লোগো দিয়ে যে এটাকে খুব প্রায়োরিটি দেওয়া হয়, যেন গানের অনুষ্ঠানকে যেন মানুষ আনতে সুবিধা হয়, আদম ব্যবসা যেন খুব লাভ হয়, তার জন্য এই লোগো ব্যবহার করে যে একটি আদম ব্যবসা তারা করেছে, সেটা সবার কানে কানে স্পষ্ট। এবং এটা যারা আসলে গানের সাথে যুক্ত ছিলেন, যারা গান করান, তারা স্পষ্ট বলেন যে আমরা যখন গান করেছি আমাদের সাথে এই চুক্তি হয়েছে যে আমরা গান করাতে লুক নিয়ে আসতে হবে, সেটা থেকে তারা সব টাকা তারা নিয়ে যাবে, আমাদেরকে কিছু টাকা দিবে, সেইটা পর্যন্ত হয়েছে ঘটনা। এখন আসেন নাম্বার 7 যেটা বলছিলাম, যে আমাদের এই দূতাবাসে কিছু বাংলাদেশ কমিউনিটির কিছু মানুষ আছেন, তারা গোপনে গোপনে তলে এর মধ্যে রয়েছেন দালাল সাংবাদিক এবং রাজাকার কিছু সাংবাদিক, যারা আপনার কাছে আসলে আপনার গান গায়, দূতাবাসে গেলে দূতাবাসের হয়ে আমাদের কি হচ্ছে না হচ্ছে সেই চামচামি করছে। এবং কিছু মানুষ আছে তার আড়ালে তলে গিয়ে তাদের নিজের স্বার্থটা, কতদিন দেখেছেন আপনারা, এই আমাদের একজন সাংবাদিক মাহবুব ভাই একজনকে বেইজ্জত করেছেন দূতাবাসের ভিতরে, যে লজ্জা থাকার দরকার ছিল, যে সেই মানুষটা এই সরকারের মানে প্রমোট করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দিয়ে, সেইটা স্পষ্ট ক্লিয়ার, আপনারা দেখেছেন সেটা। 8 নম্বর হচ্ছে যে জামাতের মসজিদে আসলে কোনো ব্যক্তি আওয়ামী লীগের কিংবা কোনো মানুষ যদি দূতাবাসের সাথে সম্পৃক্ত ছিল, এই মানুষ জামাতের মসজিদে গেছে, তাদেরকে বয়কট করে রেখেছে এবং ব্ল্যাক লিস্ট করে রেখেছে। এমনকি আমার সাথে এটা ঘটেছে, আমার সাথে যারা আসলে খুব সুসম্পর্ক আছে, যারা আসলে আমার কথাগুলো পছন্দ করেন, ব্যবসায়ী হোক সামাজিক হোক, তাদেরকে দূতাবাস থেকে ফোন করা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে, যদি তার সাথে যাওয়া হয় আপনার পরিবারের পাসপোর্ট ব্লক করে দেওয়া হবে, আপনার পাসপোর্ট ব্লক করে রাখা হয়ে যাবে, তাকে প্রশ্রয় দেওয়া যাবে না, তার টেলিভিশনে কোনো সহযোগিতা করা যাবে না। এমনকি দূতাবাসের কর্মকর্তাদের সাথে যারা লিয়াজও ছিল এখানে, তারাও এই কাজগুলো করেছেন, কিছু সাংবাদিকও করেছেন, কিছু সমাজসেবী মানে যে দালাল কিছু সমাজসেবী আছেন, তারাও এই কাজগুলো করেছেন। এখন আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই, দেখেন আজকে এই যে আমাদের মুরব্বী ইনু ভাই যদি বলি, এরপরে হচ্ছে শরীফ সদিউল ভাই, এরা আসলে কমিউনিটির জন্য কিছু করছেন, যেই করুক। আমার কথা হচ্ছে আজকে আমি থাকবো না, কমিউনিটির জন্য কিছু করে থাকলে সেটা কয়েকদিন পরে দেখা যাবে, আমার পরের প্রজন্ম করবে। এরা আজকে করে গেছেন, আজকে এরা শহীদ মিনার করে গেছেন, তারা যখন মারা যাবেন
এই মারা যাওয়ার কারণে আমরা তাকে স্মরণ করব যে এই মানুষটার কারণে এটা সেটা হয়েছে, সেটা ইতিহাস হয়ে থাকবে। তো এই মানুষটা, আমি এইটা একজনের কাছ থেকে এটা শুনছিলাম যে এই দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ বিন কাসেম এই কাজী এনায়েতুল্লাহ ইনু ভাইয়ের কাছে নাকি 1 লক্ষ ইউরো চেয়েছিলেন। এই 1 লক্ষ ইউরো না দেওয়ার কারণে ওনার পিছনে নাকি উনি লেগেছেন। এটার বাস্তবতা জানার জন্য আমি কালকে আমি আর আরেকজন গেছিলাম, ওনার হয়তো 10 মিনিট বা 15 মিনিট কথা বলে আবার চলে আসছি, কথাটা কতটুকু সত্য নিশ্চিত করার জন্য। উনি বলছেন হ্যাঁ। আমি বললাম তাহলে একটা সাক্ষাৎকার দেন। উনি বলছেন যে সাক্ষাৎকারের দরকার নাই, যদি সে আমার সাথে বসতে চায় সবার সামনে নিয়ে আমার সামনে নিয়ে আসেনি ওয়ালিদ বিন কাসেমকে, সে আমার সাথে কথা বলেছে, তার কি প্রমাণ প্রুফ আছে আমি সেটা প্রমাণ করব যে সে আমার সাথে 1 লাখ ইউরো চেয়েছিল, আমি তা নাকচ করে দেই। এরপরে সে আমার পিছনে লাগে, আমাকে যেতভাবে তার হেনস্থা করার দরকার ছিল, যেতভাবে তার প্রভাব প্রয়োগ করার দরকার ছিল সেটুকু করার চেষ্টা করেছে। এখন তার যেখানে স্বার্থ ছিল সেই স্বার্থ যেখানে আঘাত করে সেখানে শুরু হয়ে যায়। এখন দেখেন, আমি তার এই অসঙ্গতি বা এই দূতাবাসের কর্মকর্তাদের অসঙ্গতির কথা বলি, শুধু আমি দেশে থাকলে সে আমাকে গুলি করে মারার বাকি ছিল, বাকি আর কি যে করে নাই সে একমাত্র আমি ছাড়া এবং যারা তার সাথে চলে তারা ছাড়া আর কেউ জানবে না এই বিষয়গুলো। তো আমি ফ্রান্স বাংলাদেশ কমিউনিটির উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা ফ্রান্সে যারা বসবাস করি, দিন শেষে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আমরা যদি কেউ মারা যাই, আমরা বাংলাদেশিরা একত্রিত হয়ে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে তার লাশ দেশে পাঠাই। এই দূতাবাসের কর্মকর্তা যারা আছেন তারা আমাদের কামলা, তারা আমাদের চাকর, তারা আমাদের গোলাম, তারা আমাদের পালা কুকুর, তারা আমাদেরকে সহযোগিতা করেন। তারা আজকে আছে, কালকে চলে যাবে। আজকে এখানে আপনার আমার কোনো কারো দুর্ঘটনা হোক, আমরা একে অন্যকে সহযোগিতা করে আসতে হবে। আপনি একটা দল করেন, আপনি জামাতি হতে পারেন, আপনি বিএনপি হতে পারেন, আপনি আওয়ামী লীগ হতে পারেন, আপনি অন্য কোনো দলের হতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত চয়েস, ব্যক্তিগত অপিনিয়ন, আপনি করতেই পারেন। দিন শেষে আমরা বাঙালি, আমরা একই প্ল্যাটফর্মে হেসে কাজ করে আমরা একে আর অন্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। আমরা আগের দিনগুলো ভুলে গিয়ে, সব দ্বন্দ্ব ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে এসে আমরা এই কমিউনিটিকে এগিয়ে নেওয়ার জন্য একটি প্রত্যয় এবং প্রতিজ্ঞা করে আমরা কাজ করা শুরু করি, আমরা কমিউনিটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তবে লাস্ট যে কথাটা আমি বলতে চাই, আমরা দল মত নির্বিশেষে এই স্লোগানকে সামনে রেখে এই অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মানববন্ধন তৈরি করি এবং তাদের বিরুদ্ধে একটি স্মারকলিপি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পাঠিয়ে এই অসাধু কর্মকর্তাদের যত দূর সম্ভব দ্রুত এদেরকে, এই দূতাবাসের কর্মকর্তাদেরকে আমাদের প্যারিস থেকে নিয়ে ভালো সৎ 2-4 জন মানুষ আমাদের এই ফ্রান্স দূতাবাসে পাঠান। কারণ আজ পর্যন্ত দেখেন মানুষ কত কষ্ট করছে, যে এরা দ্বন্দ্বতে লিপ্ত, হানাহানিতে লিপ্ত, বিভাজনে লিপ্ত। আজও পর্যন্ত এই দূতাবাসে যেখানে গুটি কিছু মানুষ বাংলাদেশি রয়েছে, সেই জায়গায় আসলে ই পাসপোর্ট চালু হয়, কিন্তু আমাদের বাংলাদেশি ফ্রান্স দূতাবাসে হাজার হাজার বাংলাদেশিরা রয়েছেন, প্রায় 1.5 লক্ষর কাছাকাছি বাংলাদেশি রয়েছেন। সেই জায়গায় একটা ই পাসপোর্ট চালু হয় নাই, এনআইডি কার্ডের আবেদন করার সিস্টেম চালু হয় নাই, এবং এমনকি পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে কোনো মানুষকে হেল্প করা হয়, কোনো তথ্য দিয়ে সহযোগিতা করা হয় না। যাদের আসলে পাসপোর্ট নেই, ই পাসপোর্ট, তারা কতটা কষ্ট করে বিভিন্ন দেশে রিস্ক নিয়ে যেতে হয়। তো যাই হোক, আমরা সব দ্বন্দ্ব ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে এসে আমরা একটি সোচ্চার দলমত নির্বিশেষে একটি অবস্থান তৈরি করে এই অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা একটি অবস্থান তৈরি করি, একটি মানববন্ধন করার চেষ্টা করেন এবং সোচ্চার হয়ে তাদের একটি স্মারকলিপি দিয়ে অন্তর্বর্তী সরকারকে পাঠান এবং দুদকের কাছে একটা পাঠান। তাদের হিসাবের তদন্ত করে তাদেরকে উপযুক্ত ব্যবস্থা নিয়ে তাদেরকে আইনের আয়তায় নেওয়া হোক। আজকে সকল প্রবাসীদের উদ্দেশ্যে ছিল এই ভিডিও। নেক্সট কোনো টপিক থাকলে এবং কোনো আলোচনা থাকলে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।